Here is a question from Arnab Das. একবার প্রশ্নটা আমরা বুঝে নিই। ও বলতে চাইছে আধ্যাত্মিকভাবে যদি আমি দেহ মন নই বা তত্ত্বমসি অ্যাটসেট্রা নিয়ে অনলি বসে থাকি আর জাগতিক উন্নতি না করি, টাকা, সামরিক শক্তি ইত্যাদি, তাহলে সভ্যতা এগোবে কিভাবে, ভারত এগিয়ে যাবে কিভাবে, বা ভারত এগিয়ে যাবে কীভাবে এটা আমিই বলছি। অনলি একটা একক ইউনিট হিসাবে আমি রোজগার, ক্ষমতা অ্যাটসেট্রা যদি না করি, সেটা যদি আমার না থাকে, আধ্যাত্মিক দিক দিয়ে ভিতরে ত্যাগ ইত্যাদি করে আমি বসে থাকি, তাহলে উন্নতি কী করে হবে? অতীতে তো তত্ত্বমসি বলে বসে থেকে আমাদের সাধুরা সব মারা গিয়েছিল, মার খেয়েছিল, তারা লড়তে পারেনি। আমাদের তো দুটোই চাই, অহং জয়ও চাই আর জগৎ জয়ও চাই। দেখো অর্ণব, যখন তুমি বলছো আমি, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড আমরা অলরেডি দ্বৈতে আছি। ধৈর্য ধরতে হবে, আমি ধাপে ধাপে এগানোর চেষ্টা করব তুমি কি বলছো। আমি বলিও তুমি সবসময় দুই, এ দুটো আলাদা নয়। আমি যখন বলছি তুমি দুই, এই দুই আলাদা আলাদা দুই একক নয়। তোমার জগৎ জয় আর অহম জয় এই দুটো আলাদা জিনিস নয়। তুমি একটু ভালো করে র্যাশনাল মনন করে হিস্ট্রি পড়ো, ভাবতে হবে। হিস্ট্রিতে তথ্য থাকে, ফ্যাক্ট থাকে, সত্য নিজেকে আবিষ্কার করতে হয়, সেই জন্য বোধ প্রয়োজন জীবনে, প্রপার র্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। আন্ডারস্ট্যান্ডিং যদিও সবসময় র্যাশনালি হয়। প্রশ্নটা হচ্ছে অ্যাজ ইফ যদি আমি রেজাল্ট নিয়ে চিন্তা না করি অলওয়েজ, তবে পড়াশোনা পাস করব কিভাবে? অ্যাজ ইফ তুমি বলতে চাইছো যে আমাকে রেজাল্ট নিয়ে দুশ্চিন্তাই আমাকে পড়াশোনা করাবে। যদি টাইমের দিকে আমি বারবার না দেখি বা ছুটতে ছুটতে যদি পিছনে ফিরে না তাকাই, তবে আমি কতটা এগালাম বা সময় পৌঁছাবো কী করে আমি? তুমি এই মুহূর্তে পড়ছো, জানছো আর পাশ করা আলাদা জিনিস নয়। ছুটছো, পৌঁছাবে, পূর্বে যাচ্ছ, পশ্চিমকে ফেলে আসবে, এগুলো দ্বৈতের দুই প্রান্ত। তুমি দ্বৈতে কথা বলছো, অলরেডি এটা আছে। একাগ্রতা, বস্তুর মহত্ব একসাথে হাঁটে অর্ণব। ডেফিনেশন আর ডেসক্রিপশনের মধ্যে একটা কোরিলেটেড ব্যাপার আছে, তুমি এটা ভুলে যাচ্ছ। প্রথমত, মানসিক শান্তি বাড়বে না, মানসিক শক্তি বাড়বে না যদি মন চেতনার উচ্চতম তলে না দেখে। 2 কেজি ওয়েট লিফট করতে 6 ঘন্টা ডেলি ইনটু 6 মাস এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই। কেন কেউ করবে? মন নিজেকে খুলতেই চায় না যদি দরজায় উপযুক্ত ব্যক্তি না থাকে, যার জন্য দরজা খোলা যায়, নিজেকে বিলিয়ে দেওয়া যায়। কনসেন্ট্রেশনে একটি ভয় কাজ করে, কারণ নিজেকে বেলানো কনসেন্ট্রেশনে হয় না। রাত্রে দরজায় যদি কেউ নক করে, তুমি কি তাকে খুলে দাও চট করে? নাকি নিশ্চিত হয়ে নাও যে ব্যক্তি যে আসছে সে হিতকারী কিনা, সে প্রয়োজনীয় তাকে হতে হবে? এতটাই এবং প্রয়োজনটাও এত জেনুইন হতে হবে যে রাতে 2টোর সময় ডাকলেও তুমি খুলতে পারো। তোমার ওপেন হওয়ার জন্য বস্তুর যথার্থতা, হিতকারিতা প্রয়োজন। দ্বিতীয়ত, যদি পায়তারা লাগিয়ে মানসিক শক্তি বাড়িয়েও দাও, যদি দরজা খুলেও দাও, যেহেতু তুমি জানোই না, তোমার দৃষ্টি স্বচ্ছ নয়, তুমি ফুল এফোর্ট দিয়ে যা করবে তা তোমার অনিষ্টই করবে। বোমা বাঁধার জন্যও কিন্তু কনসেন্ট্রেশন চাই, দক্ষতা চাই। কোথায় কখন কী জন্য ফেলতে হবে এ বুদ্ধি কে দেয়? অন্যের কথা শুনে তুমি দরজা খুলে যেতে পারো, কিন্তু কে জানে কে ঢুকবে তোমার ঘরে। দেহ মন এই অর্থ কি? দেহ মন নই এর অর্থ কি? আমি ক্ষুদ্র নই, ক্ষুদ্রতা ত্যাগ করতে বলা হয়েছে। তোমার যত অনর্থ আজ জীবনে আছে, আজ অবধি যা যা ঘটেছে, যা তোমার জীবনে খারাপ এনেছে, তার কারণই এই যে তুমি ন্যারো ভিউ পয়েন্ট থেকে দেখেছিলে, এবং সেই ভিউ পয়েন্ট থেকে তোমার কাছে তখন তা অর্থপূর্ণই মনে হয়েছিল। জগতে যত সমস্যা আছে, গ্লোবাল ওয়ার্মিং নাও, ইউজ অফ প্লাস্টিক নাও, ক্লাইমেট চেঞ্জ নাও,
পপুলেশন ইনক্রিজ নাও, গাছপালা কেটে ফেলা নাও, মার্ডার নাও, খুন নাও, রেপ নাও, যা ইচ্ছা নাও, কোনো না কোনো পার্টিকুলার ক্ষুদ্রতা না ছাড়তে পারার জন্যই হয়েছে, ত্যাগের জন্য নয়। ত্যাগ মানে কি? আমার কাছে এই পেনটা আছে, এমনি ত্যাগ করে দেব? আমার কাছে যদি পেনটা লেখার প্রয়োজন পড়ে, আমার কাছে কাগজ আছে, আমি লিখব, এবং এই লেখার জন্য সামনে যদি কেউ আমাকে ডিস্টার্ব করে, তাকে বলবো তুমি এখন যাও, আমাকে লিখতে হবে। একে বলে ত্যাগ। আমি ত্যাগ মানে পেনটাকে ত্যাগ করে দেব না, আমি সামনের ব্যক্তিকে ত্যাগ করব, কারণ আমি এটা সার্থক কাজ করছি, এবং এই কাজটা এত মহৎ হতে হবে যে সামনে ওই ব্যক্তি আমার বাবা হোক বা মা হোক বা খুব প্রিয় বন্ধু হোক, কিছু এসে যায় না। একে বলে ত্যাগ। দুর্বলতার বন্ধন ত্যাগ। এর বিপরীত এটাও, যা শক্তি তাকে আপন করে নেব। আমি ওকে চলে যাব বলতে আমি সবাই ঘর থেকে বের করে দাও মানে আমি পেনটাকেও বের করে দেবো না, এটা আমার কাজে লাগবে। অধ্যাত্ম বলে অনলি কি তোমার উইকনেস আর কি তোমার ওয়েলথ প্রপারলি বোঝো, ব্যাস, বাকি সে নিজেই করবে। তোমার যদি কাল পরীক্ষা হয় এবং এই পেনটার প্রয়োজনীয়তা তোমাকে আর বোঝাতে হবে না, এবং বন্ধুর বাইরে যাবার প্রয়োজনীয়তাও তোমাকে বোঝাতে হবে না, এই বিবেক অধ্যাত্ম দেয়। তোমার হাতে মা একটা কাঁচের বোতল দিয়ে দিয়েছে, ধরে নাও, তাতে আচার দেওয়া আছে, ধরিয়ে দিয়েছে, এবার তোমার পিছনে একটা পাগলা ষাঁড় লেগে গেছে। আচারের বোতল কিন্তু তোমার অ্যাসেট। এখনও বলো, তোমার আচারের বোতল তোমার কাছে অ্যাসেট হলো না তোমার সমস্যা হলো? তুমি তো ওটা ফেলে ছুটবে। কোন অবস্থায় অ্যাসেটসের পরিভাষা কি হবে এ ডিপেন্ড করছে তোমার অবস্থার উপরে। তোমার কাছে 1 কোটি টাকার একটা চেক আছে, এখন তোমাকে শ্যুট করবে ওটা না নিয়ে নিলে। একটু আগে 1 কোটি টাকার চেকটা তোমার কাছে বিশাল বড় ওয়েলথ ছিল, এখন কি হবে? তোমার শক্তি হয়ে যাবে না উইকনেস হয়ে যাবে? এমনই তুমি দেহ আর মন একে যত মেনটেন করতে চাও, তত তোমার ভয় চিন্তা তোমাকে উইক করে না স্ট্রেনদেন করে। সমস্যা হলো আমরা কিছু নির্দিষ্ট আচরণকে আধ্যাত্মিক আর নির্দিষ্ট আচরণকে জাগতিক নামে নামকরণ করে দিয়েছি। আধ্যাত্মিকতা তা যা তোমার যাবতীয় আচরণের আচরিতা কেন্দ্রকে উন্নত করে, আপলিফট করে। আমরা কর্তব্যকে ধর্ম বলি, কিন্তু কর্তা যা তার ফল তো তেমনই হবে। তো কর্তব্য তা যা কর্তাকে কি কর্তব্য, কি যথার্থতা তা বোঝার দৃষ্টি দেয়। দেশ, সভ্যতা, সেনা, সম্পদ এসব যার জন্য, তার শুদ্ধির নাম অধ্যাত্ম। ভিতরে কিছু ভেবে বসে থাকা নয়, কিছু বোঝা। কি বোঝো? জীবন কি, কাল কি, সম্পর্ক কি, উপার্জন কেন করছি, শক্তি কি, দুর্বলতা কি, কেন এগুলো বুঝবো প্র্যাকটিক্যালি। তুমি যে বলছো না আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি বলে আলাদা কোনো শক্তি আছে নাকি? কেন এগুলো বুঝবো? দ্য স্ট্রেংথ অফ আন্ডারস্ট্যান্ডিং কী জন্য জীবনে আনবো? স্পিরিচুয়ালিটির স্ট্রেংথ হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের স্ট্রেংথ। নিজেকে জানা। আমি নিজেকে কেন জানবো? আমি প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে ভালো থাকতে চাই, না হলে কোনো উদ্দেশ্যই, কোনো প্রয়োজনীয়তাই নেই অধ্যাত্মের। কোনো জাগতিক অ্যাচিভমেন্ট এই ডেফিসিয়েন্সি ভরাতে পারে না যদি কেউ কর্তা নিজেকে না জানে। আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দেব, তার জন্য আমি পাশের ঘর থেকে সামনে এসেছি, এই ঘরে এসেছি, পাশের ঘর ত্যাগ করে এসেছি। বোঝো ত্যাগ আর উন্নতি কীভাবে যুক্ত। আমি ক্যামেরার সামনে বসেছি, তোমার জিমেল ফোনে খুলেছি, এখন কি আমি জিমেল থেকে লগ আউট করে দেবো না জিমেল ত্যাগ করব? আবার দরকার যখন হবে তখন পাশের ঘরে যাব, ফোনকে সাইলেন্ট করে দেব দরকার হলে। কিন্তু এই মুহূর্তে ত্যাগের পরিভাষা কি হবে? ওই ঘর ত্যাগ। এই মুহূর্তে ত্যাগের পরিভাষা কী হবে? এই মোবাইলের ক্ষেত্রে আমি অন্য কোনো মোবাইল ফোন অ্যাটেন্ড না করে নির্দিষ্ট সময় তোমার জিমেলটা খুলে তোমাকে অ্যান্সার দেব।
আমি এই ঘরে গল্প করতেও আসতে পারতাম, কিন্তু আমি কী জন্য আসছি তা ডিপেন্ড করছে আমি কে তার উপরে। আমি এই ঘরে গল্প করতেও আসতে পারি, এসি চলছে ঠান্ডায় বসতেও আসতে পারি, অন্য কিছু যে কোনো কারণে আসতে পারি। তাকে কেন এলাম যদি এর পিছনে কোনো ভ্যালিড এবং উন্নতিমূলক অ্যাসপেক্ট না থাকে, তো এই কর্মকে ত্যাগ আখ্যা দেওয়া যাবে না, একে পরিবর্তন বলা যাবে না, একে রূপান্তর বলা যেতে পারে। তুমি যদি হিন্দি গান শোনো বা ভজন শোনো, কিন্তু যদি তুমি সে না যে বোধ গানের অর্থ বোঝে, কি হিন্দি গান, লীলাপ্পা গান, কি ভজন, তুমি দুটোটি অর্থ কিছু বোঝো না, তবে তুমি কখনোই আধ্যাত্মিক নয়। বুঝে নাও ভালো করে আমি কোনটা বলতে চাইছি। যে বোঝেনি সে আধ্যাত্মিক হতে পারে না, সে শুধু শ্রোতা হতে পারে। নর্মালি কি ধরে নেওয়া হয়, যে ভজন শুনছে সে আধ্যাত্মিক, যে হিন্দি গান শুনছে সে জাগতিক, প্রথমজন ত্যাগী, এটি তো ধরে নেওয়া হয়। কিন্তু সে অনলি কন্টেন্ট বদলেছে। সে লীলাপ্পা ভাল লাগছে না, রিল্যাক্সেশনের জন্য আরেকটা কিছু সোকল্ড ভজন শুনে নিয়েছে, বা সমাজে কেউ তাকে শিখিয়ে দিয়েছে যে ভাই সকাল সকাল উঠে একটুখানি গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ওম জপ করতে হয়, বা শুনলে ভালো ভালো ভাইব্রেশন বেরোয়, তাকে মোটেই আধ্যাত্মিক বলা হবে না। পূজা করতে হয়, তাকে মোটেই আধ্যাত্মিক বলা হবে না। সিমিলারলি উপনিষদ গীতা পড়তে হয় এবং তার ফলে সোকল কিছু আধ্যাত্মিক শক্তি বাড়ে, ভিতরে কিছু শান্তি আসে, তাকে মোটেই আধ্যাত্মিক বলা হবে না। অধ্যাত্ম শ্রোতাকে বোদ্ধায় পরিণত করে। এক রাস্তায় বারবার ঘুরলেই ত্যাগ তো হয়, উপরি উপরি ত্যাগ হবে। তুমি এক রাস্তাতে এদিকে ওদিকে এদিকে ওদিকে যাচ্ছ, কিন্তু গন্তব্যে তোমার পৌঁছানো হয় না। গন্তব্যে পৌঁছানোর জন্য যখন কিছু কিছু ফেলে আসা হয়, তাকে ত্যাগ বলে। তোমার সব থেকে বড় দুর্বলতা পার্সোনাল আইডেন্টিটি। তত্ত্বমসি বলে তা ছাড়ো, এটাই বোঝাচ্ছি এতদিন। তত্ত্বমসি মানে আমি দেহ মন নামক বস্তু নই, অথচ ব্রহ্ম নামে কোনো বস্তু, আত্মা নামে কোনো বস্তুকে কল্পনা করে ধরে থাকা নয়। তত্ত্বমসি বলে তোমার ক্ষুদ্র আইডেন্টিটি ছাড়ো, আর তোমার যাবতীয় উন্নয়নের জন্য এই ক্ষুদ্র আইডেন্টিটি ছাড়তে হয়, তুমি একটু ভাবলেই বুঝতে পারবে। ভারত এই ভুল বারবার করেছে। তার পিছিয়ে পড়ার কারণ তত্ত্বমসি নয়, তত্ত্বমসি হয়ে বসে থাকা নয়, তত্ত্বমসি না বোঝা, আচরণকে ধর্ম বানিয়ে ফেলা। তত্ত্বমসি তোমাকে দেওয়াই হয়েছিল এই জন্য যাতে তুমি সামগ্রিকভাবে উন্নতি করতে পারো, তার যাবতীয় ক্ষেত্রে। কিন্তু তুমি উন্নতির পরিভাষাই বদলে ফেলছে। তো আমরা উন্নতির পরিভাষাই বদলে ফেলেছি। আমরা বুঝে নিয়েছি চোখ বন্ধ করে সামশর্ট কিছু শান্তি ফান্তি পাওয়া যায়, হয়তো এটা ওটা সেটা করে জব ধ্যান ইত্যাদি করে, এইটা এক রকমের শান্তি। আর ঘরে টাকা পয়সা থাকলে, প্রসপারিটি থাকলে এটা একরকম শান্তি। আরে না, দেয়ার ইজ, দুটোর মধ্যে দেয়ার ইজ আ চ্যানেল বিহাইন্ড দোজ। এবং তোমার অন্তঃকরণ এবং বাহির একসাথে যুক্ত। মন আর শরীরে প্রভাব পড়ে। তো তোমাকে গায়ে মারলেও তোমার লাগে, তোমাকে একটা খারাপ কথা বললেও তোমার লাগে। ঋষিরা এটা অনেক আগে বুঝে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল, তোমার ভাষায় উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি, যে জাতি, দেশ, মানবতা, চেতনা, এই সবকে উন্নত করতে গেলে আগে তত্ত্বমসি বোঝা প্রয়োজন। উপনিষদ যখন বলছে নায়মাত্মা বলহীনা লভ্য, সে বল বলতে স্বার্থ, আন্তরিক দুর্বলতা ছাড়ার কথা বলছে। দেখো, তুমি বস্তুকে ওয়েলথ বা শক্তি বলছো, কিন্তু প্রেমের শক্তি জানো না, বস্তুগততার পারের শক্তি জানো না। তুমি কিছু পাওয়ার জন্য হার্ডলি কি করতে পারো? সব দিতে পারবে, সব করতে পারবে, আমরা বলি তো সব করতে পারি, কিন্তু লাস্ট জিনিস তুমি পারবে না, তাহলে কি তুমি নিজেকে দিতে পারবে না। বিকজ যা করছো নিজের জন্যই তো করছো। যদি তুমি নিজেই চলে গেলে তাহলে চাওয়া কার জন্য রইল কি? কিন্তু প্রেম তেমন অবস্তু অর্ণব, যা তোমাকে অবধি চেয়ে নেয়, তোমার আহুতি নিয়ে নেয়, জীব নিজেকেও দিয়ে দেয়। পার্সোনাল সাফারিং থেকে মুক্তি, মুক্তি নয়, পার্সোনাল থেকে মুক্তি দেশ আর সমাজের যথার্থ হিত। আর তা বিনা অধ্যাত্ম অসম্ভব। এই দুটো কখনোই আলাদা নয়। যদি বলো ফার্স্ট হ্যান্ড কি, আমি বলবো অবশ্যই অধ্যাত্ম।
অধ্যাত্ম মানে অকর্মণ্যতা নয়, মহৎ কর্ম, মহাকর্ম, যত যত বড় বড় কর্মযজ্ঞ যা মানব চেতনাকে উন্নত করেছে, মানবতাকে তুলেছে, জগতের হিতর কারণ হয়েছে। তুমি যে বলছো যে এই সামরিক শক্তি ইত্যাদি তুমি আবিষ্কারই করতে পারোনি এখনো পর্যন্ত, যে কেন একটা দেশকে উন্নত হতে হবে, কেন একটা দেশকে আরেকজনের সাথে মারামারিতে জিততে হবে, এরম হয় কেন? ভারতের ভিত্তি কি? যথার্থ হিত, সর্বোচ্চ হিত কি? মহাকর্ম হবে অধ্যাত্মে, তবে সঠিক পথে হবে। সঠিক উচিত কি হবে তা বলবে অধ্যাত্ম। ধ্যানের অর্থ কখনো হবে অহংনাশ, কখনো হবে শত্রুনাশ, কখনো শস্ত্র, কখনো শাস্ত্র। এটা না বুঝে করেই আমাদের যত সমস্যা হয়েছে। যে মন তুমি করছো অহংনাশকে অধ্যাত্ম, তুমি কি করছো বলে দিচ্ছি। তুমি মনে করছো অহংনাশ ইকুয়াল টু অধ্যাত্ম, আর শত্রুনাশ মানে হলো জাগতিক উন্নতি। অধ্যাত্ম বলে পার্টিকুলার সময়ে স্বার্থ ত্যাগের পরিভাষা কি হবে। অর্জুন বিজয়ী, ধার্মিক এই জন্য নয় যুদ্ধ করেছিল, লড়েছিল ধর্মের পক্ষে, অহং ছেড়েছিল বলেই। অর্জুন অহং ছাড়তে পেরেছিল বলেই যুদ্ধ করতে পেরেছিল। দেহ মন তো বলে ভাই ও আমার ভাই, ও আমার ঠাকুরদা, ও আমার গুরু, কাকা, জ্যাঠা, অর্জুন তাই বলছিল। তখন অর্জুন আধ্যাত্মিক ছিল না। সে দেখো প্রথম অধ্যায়তে অধ্যাত্মের কথাই খালি বলে যাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফুললি কনসেন্ট্রেটেড, তুমি যে কনসেন্ট্রেশনের কথা বলছো, কিসে কনসেন্ট্রেটেড? আমি কীভাবে এদেরকে মারবো, একদম ফোকাস, আমি মারতে পারবো না, কনফিডেন্ট, এমন কনফিডেন্ট তার মানসিক ওই কনফিডেন্সের প্রভাব শরীরে পড়ছে। রোমহর্ষস্য জায়তে। শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুই অহং ছাড়, না হলে অর্জুন যদি অহং না ছাড়তো তাহলে ক্লিয়ারই হতে পারতো না যুদ্ধ কেন করব। অর্জুন আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখছিলই না, কনসেন্ট্রেশন ওর ছিল, কিন্তু নিজের দুর্বলতা, ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন যা বলল তাতে কনসেন্ট্রেশনও ছিল, তাতে শাস্ত্র প্রমাণ যুক্তিও ছিল, কিন্তু যে কর্তা অর্জুন সে আধ্যাত্মিক ছিল না। শ্রীকৃষ্ণ তাকে আধ্যাত্মিকতা শেখালেন। এই মুহূর্তে অর্জুন ধর্মের পরিভাষা কি, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসির ব্যাখ্যা কি হবে, তা শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় থেকে অর্জুনকে দিলেন। এইভাবেই ভারত বরাবর জিতেছে। তোমার ঘরে কিছু বাইরের লোক ঢুকে পড়ে, ধরো চীন অ্যাটসেট্রা, তুমি যা বলছো পাকিস্তান, আমেরিকা, ছাড়ো সব, যা হয়ে গেছে তাকেই নিয়ে আসো অলরেডি, ওটা তো কী হবে পরে দেখা যাবে। ধরো ভারতবর্ষে কে না ঢুকেছে, তুর্কি, পারসিক, মঙ্গল, মুঘল, ব্রিটিশ, সবাই তো ঢুকেছে। তারা মারলো, লুট করলো, খুন করলো কীভাবে বলো? যারা ঢোকার সুযোগ করে দিল তারা কি দেশের বাইরের কেউ ছিল? তারা তো নিজেরই এই দেশের মধ্যেই কেউ ওই দেহ মনের স্বার্থ ত্যাগ করতে পারেনি বলেই তো তারা বলল কি জানো, তারা বলল আধ্যাত্মিকতা মানে হলো হাউ টু গেট রিড ফ্রম মাই পার্সোনাল সাফারিং। তুমি যেটা বলছো, আমি গরিব, আমি টাকা পাবো, আর এইসব যে মরছে আমি ঘরে বসে ঠাকুর ঘরে ওম জয় জগদীশ্বর একটুখানি চ্যান্টিং করে নেবো, হয়ে গেল। এই ভেবেই তারা দরজা খুলে দিয়েছিল, সুযোগ করে দিয়েছিল বাকিদেরকে। বলো সর্বনাশ কিভাবে হলো? দেহ মন নয় এটা বুঝে সর্বনাশ হলো, অথবা না বুঝে হলো? যারা তত্ত্বমসি বলে বসে থাকলো তারা অনলি রোড ছিল মাত্র। যদি বুঝতো যে অধ্যাত্ম উপনিষদ, তারা কি তাদের সামনে যারা আশেপাশে ছিল যদি তারা গভীর অর্থ বুঝতো, তাহলে কি এই মহৎ সত্য তারা অন্যদের হাতে তুলে দিত না? তারা যদি বুঝতো কি গভীর মহৎ সত্য, কি কানেক্টিভিটি বিটুইন অধ্যাত্ম আর সমাজ, এই যে আমি তুমি আলাদা নই, তবে যারা তাদের সামনে নিচু বর্গের ছিল,
তাদের কি তারা বুঝিয়ে দিত না, শেখাতো না? বলো, অধ্যাত্মকে ভুল বুঝে সমস্যা হলো না অধ্যাত্মের জন্য সমস্যা হলো? না, আধ্যাত্মিকতা এটা শেখায় না যে তুমি বডি মাইন্ড নও, বলে অনলি একটা ক্ষুদ্র ইউনিট নও। তুমি যেই স্তরে আছো সেই স্তরের ক্ষুদ্রতাকে ত্যাগ করে আপলিফটেড হও, এটাকে অধ্যাত্ম বলে। মুক্তি মানে কি? এই মুহূর্তে যেই বন্ধনে তুমি আছো ক্রমশ কাটতে কাটতে এগিয়ে চলে, সে যে কোনো স্তরের বন্ধন হতে পারে। তুমি কি করে মানসিক বন্ধন আর শারীরিক বন্ধনকে আলাদা করে ফেলছো? তোমার মনে যদি কারোর প্রতি দুর্বলতা না থাকে, সে কি তোমাকে প্রেশারাইজ করে কিছু করাতে পারে? দুটো আলাদা কি করে হয়ে গেল? তুমি ক্ষুদ্র ইউনিট নাও, প্যাসিভলি হোল ফিনোমেনা যা আছে, হোল ফিনোমেনন ইজ ওয়াননেস আর কোরিলেটেড। নিজের ক্ষেত্রে তা হবে ব্যক্তিগত বা পার্সোনাল স্বার্থ ত্যাগ, আমি দেহ মন নই। আর সামগ্রিক স্বার্থে সেই একই জিনিস হবে সেবা, অন্য এককদেরও ওই পথে নিয়ে যাওয়া। এবং এই তোমার সামাজিকতা এই দ্বিতীয় পর্যায়ের মধ্যে পড়ে যায়, তোমার যাবতীয় শক্তি দ্বিতীয় পর্যায়ের মধ্যে পড়ে যায়। তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার ব্যক্তিগত যে এরিয়া তাকে বাড়াচ্ছ, সমষ্টি কী করে হবে? কি করে তুমি সমষ্টিগতভাবে শক্তিশালী হবে? স্পিরিচুয়ালিটি মানে ব্যক্তিগত দুঃখ দুঃখ বলে ধ্যান করা বা রোজগার করে সেটাকে কমিয়ে ফেলা না। তুমি বলতে চাইছো যে আমরা সবাই এরমভাবে বুঝি, ব্যক্তিগতভাবে যদি দুঃখ দুঃখ মনের দুঃখ থাকবে সেই জন্য ধ্যান করতে হবে। গুরুদেব জব ধ্যান বলে দিয়েছেন, কিছু বই পড়তে হবে যাতে ভিতরের সব যেসব বুঝিনি, যেগুলি অলৌকিক জিনিস, অদ্ভুত জিনিস বা নিজের মনের নটঘট বুঝে ফেলবো, তাহলে আমি আধ্যাত্মিকভাবে শান্তি পেয়ে যাব। আর বাইরে টাকা পয়সা রোজগার করলে বাইরের দুঃখ থেকে মুক্তি পেয়ে যাব। পার্সোনালিটি থেকেই বেরিয়ে আসা, একে অধ্যাত্ম বলে। তুমি চোখ বুজে ধ্যান করে নিজের জন্য করলেও যতখানি স্বার্থপরতা, তুমি বাইরে গিয়ে রোজগার করলেও ততখানি স্বার্থপরতা। সোলজারকে আমরা পাওয়ার কেন বলি? তুমি যে বলছো শক্তি মানেই হলো বাহ্যিক শক্তি, কেন বলি জানো? তাকে বন্দুক এলওসি তোমাকে ধরো দেওয়া হলো, তোমাকেও দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়, কিন্তু সাহস আর বেপরোয়া হওয়ার জন্য ব্যক্তিগত এজেন্ডা সরাতে হবে তোমার মধ্যে থেকে। আমার বাপ, আমার মা, আমার পরিবার, আমার শরীর, আমার পাড়া, তারপরে দাঁড়ায় আমার দেশ, সেটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। এই তো তোমার উইকনেস। সোলজারকে কেন আমরা শক্তি বলি? যে যত ব্যক্তিগত এজেন্ডা ছেড়ে দিয়েছে সে শত শক্তিমান। সোলজার তার পারিবারিক পরিধি বাড়িয়ে দেয়, দেশের পরিধিতে চলে যায়, এও এক প্রকার ত্যাগ, এও অধ্যাত্ম। যে দেহ মন নয় বলছে সে তো সব পরিধি ভেঙে ফেলেছে, সে চরমতম আধ্যাত্মিক। সোলজার একটা নির্দিষ্ট এরিয়াকে ভেঙেছে, দেখো সেই জন্য সেই জগতের উপকারে কাজে লাগে। একজন সাধারণ নাগরিক সে দেশের জন্য ভাবে না কেন? আশেপাশে ডানে বাই যাদেরকে দেখছো তারা ভাবছে না কেন? তারা কেন ভাবছে না যে সামরিক শক্তি বাড়াতে হবে, অস্ত্র বাড়াতে হবে? তুমি যেমন ভাবছো, কেন ভাবছে না? তার মাথায় এটা আসে না কেন? বিকজ দেহ মনের সম্পর্ককেই মাত্র গুরুত্ব সে দিয়ে রেখেছে, এবং এটাই হলো ল্যাক অফ স্পিরিচুয়ালিটি। ইতিহাসে তুমি যদি পড়ো দেখতে পাবে গুপ্ত যুগ, মৌর্য সময়, এগুলোকে স্বর্ণযুগ যে সময়কে বলা হয়েছে, সে সময় পড়ে দেখো সেই সময় ভারতবর্ষের ধর্ম কত উচ্চ শিখরে ছিল। আর যখন ভারত ক্রমাগত হারতে শুরু করলো, পরাধীন হতে শুরু করলো, দেখো তখন ভারতবর্ষের ভিত্তি অন্ধবিশ্বাস, কুসংস্কার, ব্যক্তিগত স্বার্থ কীভাবে দেশকে ভিতর থেকে নষ্ট করেছিল। স্পিরিচুয়াল লেভেল কি? অধ্যাত্ম তোমায় আন্তরিক শক্তিশালী করে যাতে তুমি এই মুহূর্তে সামগ্রিক জীবন উন্নত করতে চেতনাকে কোনখানে কাজ করাতে হবে তা শেখায়। একদম প্র্যাকটিক্যাল অধ্যাত্ম, কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে। এইরকম একদমই নয় আই নিড বোথ, তুমি যা বলছো, ইউ ডু নট নিড বোথ। বোথ এই অর্থে বলতে পারো, বাড়ি করতে যেমন জমির দরকার পড়ে, জমি ছাড়া তোমার বাড়ির কোনো অস্তিত্বই নেই। জমি থাকলে বাড়ির সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু জমি না থাকলে বাড়ির কোনো প্রশ্ন নেই। যাতে তুমি কোনো ক্ষতিকর প্রোডাক্ট, একদম প্র্যাকটিক্যাল কি সেভাবে বলছি, যাতে তুমি কোনো ক্ষতিকারক প্রোডাক্ট সেল না করো। কি করতে?
পেট সংসার চালাতে। আমাদের দেশে কি হচ্ছে? এই তো হচ্ছে, নিজের স্বার্থ দেখার জন্য আমরা যা পারছি বিষ পর্যন্ত বিক্রি করে দিচ্ছি। একে বলে অধ্যাত্ম। তোমাকে কোন বই পড়তে হবে, তোমাকে কোন জিনিসকে প্রচার দিতে হবে, তুমি কোন জিনিসকে ভিউতে আনবে, তোমার সোশ্যাল মিডিয়াতে কি ঘুরবে, তুমি কিভাবে বুঝবে কোন ব্যক্তি সার্বিকভাবে হানিকর আর কোন ব্যক্তি উপকারী, কতটা সময় তুমি কি কাজে কাটাবে, কোন কাজ কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনে, বাড়ি সামলানো না দেশ সামলানো, এই সব কথার ভিত্তি দাঁড়িয়ে আছে অধ্যাত্মের উপরে। আমেরিকা চায়না যদি আক্রমণ করে, এটা অধ্যাত্মই যে শেখায় বাড়ির বউ ছেলেকে ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে যোগ দাও। ইটস ইয়োর ফার্স্ট ডিউটি। এটা কে শেখাবে তোমাকে? তুমি কি ভাবো এমনি এমনি এত জাতি বারবার ভারত আক্রমণ করলো? ভারতকে সোনার পাখি বলা হতো, যাবতীয় রিসোর্সেস, স্পিরিচুয়াল মেটেরিয়াল এখানে ছিল, তাই তো তারা আসতো। তারা কি থ্রোই ঘুরতে আসতো? ঢুকতো কিভাবে, দেশে ঢুকে পড়তো কিভাবে? ধরো তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে তোমাকে লুট করতে, তোমার দুটো জিনিস দরকার লুট করার জন্য, তোমার সাহস কম হয় কিভাবে? এক, বন্দুক নেই, আর দ্বিতীয়, বাড়িতে বউ বাচ্চা আছে। ইতিহাস বলে ভারতের বন্দুকের প্রচুর ছিল, রিসোর্সের কোনো অভাব ছিল না, বন্দুক লুটতেই তো এসছে। যে এসেছে সে বন্দুক লুট, সে একজন বন্দুক লুটতেই এসেছে তোমার কাছ থেকে। আর তোমার কাছে অনেক বন্দুক আছে। ইতিহাস বলছে ভারত আন্তরিক অলসতার জন্য না বন্দুক চালাতে শিখেছে, না বউ বাচ্চার দুর্বলতায় শত্রুর সামনে বন্দুকের সামনে টিকতে পেরেছে। তার কাছে বন্দুকই ভর্তি ছিল, সে যদি বন্দুক চালাতে শিখতো তাহলে এই লুট হতো না, তার মধ্যে বউ বাচ্চার দুর্বলতা কাজ করতো না। ভারত যদি অধ্যাত্ম বুঝতো তাহলে ভারত সামরিকভাবে এবং যাবতীয়ভাবে এত দুর্বল হয়ে পড়তো না। ভারত স্বার্থ শূন্য হতে পারেনি বলে তার সমস্যা হয়েছে। সে অহং ব্রহ্মাস্মিকে স্বার্থের পরিভাষা করে ফেলেছিল, সে স্বার্থ শূন্যতা কি বুঝতে পারেনি। ওয়েলথ কি? সাহস। স্বার্থ শূন্যতা একটা জাগতিক রিসোর্স তোমাকে কোথা থেকে এনে দেবে? স্বামীজি যখন বললেন অধ্যাত্ম জাগতিক সম্পদ বাড়াতে শেখায় না, তার অর্থ জাগতিক বস্তুতে স্বার্থ বুদ্ধি আমি বোধ করতে শেখায় না। অধ্যাত্ম ভিতর তৈরি করে, অধ্যাত্ম কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়ায় না। কোন রেসপেক্টে কী বলেছিলে সেটা বোঝো ভালো করে। আমাদের যাবতীয় এফোর্ট তো আমিকে বাঁচানোর জন্য, টিকে থাকতে। স্বামীজি নিজে কি করলেন? বাড়ির জন্য গুরুত্ব দিলেন না, দেহের জন্য গুরুত্ব দিলেন না, সম্পর্ককে গুরুত্ব দিলেন না, ব্যক্তিগততাকে তিনি গুরুত্ব না দিয়ে কী করলেন? বেলুড় মঠ বানালেন। তবে আলটিমেটলি কী হলো? জগতে তো একটা জাগতিক ওয়ার্ল্ডলি অ্যাসেটই বাড়লো। বেলুড় মঠ কি একটা অ্যাসেটই তো, কিন্তু তার উদ্দেশ্য ব্যক্তিগত রাখলেন না, জগৎ ধিতায় করে দিলেন, এক্সপ্যান্ড করলেন আইকে। বলো কোন বিজ্ঞান, কত প্রপার্টি, কোন ইকোনমি, কোন সামরিক বিদ্যা এক্সপ্যানশন অফ ইয়োর এক্সিস্টেন্স শেখায়? একাগ্রতা বেশিরভাগ দানবেদেরই হয়। রাবণ, কংস, মহিষাসুর, লাদেন এরা সবাই ভয়ঙ্কর একাগ্র, ভয়ঙ্কর তপস্যা করেছে। বিকজ প্রাকৃতিক জীবনে অলরেডি ফাইভ সেন্সেস আমাদের কাছে ন্যাচারাল মানে আমাদের কাছে সহজলভ্য, তো আমরা রেডি টু জাম্প থাকি। মহিষাসুর যত সহজে তপস্যা করতে পারবে, বিভীষণকে তার থেকে অনেক বেশি খাটতে হবে ফার্স্ট হ্যান্ড। তুমি বলছো একাগ্রতায় যদি ধর্ম, এবার কে আটকাবে কংসকে? টেররিস্টকে, ক্রিমিনালদেরকে কে বলবে যে এই মুহূর্তে কিসে একাগ্র হলে সামগ্রিক উন্নতি, সভ্যতার অগ্রগতি হবে? কনসেন্ট্রেশন, হাতের কলম, লিখবে কি তা বলবে স্পিরিচুয়ালিটি। তুমি আমি অলওয়েজ রেডি পার্সোনাল ডিটেল লিখতে। ভারতের বর্তমান এই অবস্থা, সবার কাছেই রিসোর্সেস কম নেই ভারতের। একদম ভ্রমে থেকো না, একটুখানি গুগল সার্চ করে দেখি নিও ভারতের স্থান কোথায় পৃথিবীর মধ্যে। রিসোর্সেস কম নেই। সমস্যা কি? কেন এত সমস্যা আসছে ভারতের?
আভ্যন্তরীণ এত আমরা ভেঙে আছি কেন, তো দুর্বল কেন? কারণ আমরা সবাই পার্সোনাল ডিটেল লিখতে অভ্যস্ত। অধ্যাত্ম বলে এমন কিছু লেখো যা সবার কাজে লাগবে। অধ্যাত্ম মানে বিবেক, কি করণীয়, আর তার পথে যা বাধা তাকে হাঁটানোর শক্তিও অলসো। তুমি বলছো কে বাঁচাবে? অধ্যাত্মই একমাত্র যে বাঁচাবে। এছাড়া তো তুমি ক্ষুদ্র, সাহস কোথায় পাবে? যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিল, সেই শিখ গুরুরা, সেই ফ্রিডম ফাইটার্সরা, যারা রাম রাজত্বের জন্য ত্যাগ স্বীকার করেছিল, যারা বুদ্ধের ধর্ম প্রচার করেছিল, এসব রিসোর্সের জোরে হয়েছিল নাকি? কি রিসোর্স ছিল যেই ধরো সেই রিসোর্সের ভিত্তিতে ভারত স্বাধীনতা পেল? ইভেন রিসোর্স কাকে বলে? সামগ্রিক স্বার্থ কি? তাও বলবে কেবল ধর্ম। আমরা আগে বিক্ষিপ্ত, তার কারণ ধর্ম নয়। আমরা আজ বিক্ষিপ্ত, তার কারণ ধর্ম নয়। ধর্ম পালন না করা, ধর্মকে বিকৃত করা, নিজ স্বার্থে ধর্মের অপব্যাখ্যা করা। অর্জুন রিসোর্সের দিক থেকে তো কৌরবদের থেকে কম ছিল, জিতল কিভাবে? কেন একজন কোনো নিরস্ত্র কৃষ্ণকে, তোমার মতে যদি ধরে নেওয়া হয়, না কৃষ্ণের কাছে ওয়েলথ ছিল, না সোলজার্স ছিল, নিজের সোলজার্স তো কৌরবদের দিয়ে দিয়েছিল, নারায়ণী সেনা কৌরবদের দেওয়া হয়েছিল, সারথি হয়ে গেছিল, দ্বারকাধীশের পোস্ট আর পজিশন নিয়ে সেখানে বসেনি। না থাকা সত্ত্বেও বলো পুরো হোল কৌরবদের পক্ষে কেন তিনি এত শ্রদ্ধাভাজন ছিলেন? কেন এত তার ভীতির কারণ ছিল? সবাই শ্রীকৃষ্ণকে ভয় কেন পেত? তিনি তো নিরস্ত্র ছিলেন, কিন্তু জানতেন এর বুদ্ধির পারের বুদ্ধি। এর মধ্যে এমন কিছু আছে যার সামনে শ্রদ্ধায় চুপ করতেই হয়। তোমাকে ফুল ওয়েপনাইজ করে এলওসিতে পাঠালে যাবে তুমি? কে বলে যে দেশ পরিবারের থেকে বড়? ধর্ম বলে, অধ্যাত্ম বলে। তুমি বলছো নো বডি রেসপেক্টস আস বিকজ নট ফর ওয়েলথ, লুকস, মিলিটারি স্ট্রেংথ অ্যাটসেট্রা। কি কোথায় এই 3 ক্রাইটেরিয়া পেয়েছো কোনো রিসার্চে আমি জানি না, তবে 3টে বিভাগে সংস্কৃতিকে দেখা হয় ভারতের, হাসি মজা করা হয়। সেই একই কারণে অধ্যাত্মের অভাবে তাকে 3 C's বলা হয়, কাস্ট, কারি অ্যান্ড কাউ। এর মানে কি জানো? আন্তরিক শূন্যতা। বাইরের দেশটা বলে এরা এদের ঔপনিষদিক ধর্ম তো কিছুই বোঝেনি, তারাও বোঝেনি, কিন্তু খিল্লি ওড়ানোর সময় তো এটা কাজে লাগেই। এরা জাত নিয়ে আছে, হ্যাঁ, কোন তরকারি ছোবে আর কোন তরকারিতে কী নুন হবে, 1000 রকম খাওয়ার পদ নিয়ে আছে, আর গো হামারি মাতা হ্যাঁ। এই নিয়েই ভারত শেষ হয়ে গেছে। এই 3টে ক্রাইটেরিয়াকে সব থেকে পুয়োর এবং মজা হিসাবে ধরা হয়। তুমি ওয়েলথ একত্রিত কিভাবে করবে যেখানে সবাই পার্সোনাল ওয়েলথ বাড়াতে ইন্টারেস্টেড? বলো, এত যে রাজনেতা বড়লোক হচ্ছে কেন? ভারতের ইকোনমিক্যাল র্যাঙ্ক ভারত জগতের মধ্যে 6th to 5th ঢুকে যাচ্ছে। পিপিপিতে 3rd লার্জেস্ট কান্ট্রি ভারত। বলো তবে এত দারিদ্র কেন? কেন এখনও লোক খেতে পায় না? আমি দেখো কোনো আধ্যাত্মিক কথা বলছি না, আমি প্র্যাকটিক্যাল একদম ন্যাশনাল এজেন্ডা বলছি। তুমি এর গভীরে গেলে পাবে ওই নিজেকে দেহ মন বোধে কিছু লোক বসে আছে, যারা নিজেদের দেহ মনের সুখ ছাড়া কিছু চায় না। ওয়েলথ নেই বলতে পারবে না কিন্তু বাস্তবিক ওয়েলথ কি? জাতিভেদ মানুষের কর্ম, ধর্মের নয়। উপনিষদ তো স্ত্রী পুরুষ অবধি ভেদ দেখে না, দেহ মনকেই গুরুত্ব দেয় না, মিথ্যা বলেছে। বলো যে দেশ গায়ের রঙের ভিত্তিতে, স্ত্রী পুরুষের ভিত্তিতে, এসটি এসসি আর জেনারেল করে, ধনী দরিদ্র করে, বংশের ভিত্তিতে খণ্ড বিখণ্ড হয়ে আছে, তাকে ওয়েলথ দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ ভোলাবে কিভাবে? ইসলামিকরা যখন এসেছিল, ঔরঙ্গজেবের সেনারা, এরা কি আউট অফ কান্ট্রি থেকে এসেছিল সবাই? মন্দির যখন ভাঙা হচ্ছিল, সাধু যখন হত্যা করা করেছিল কে? দেশীয় হাতি তো করেছিল। ভগৎ সিং রাজগুরুর শরীর যখন কেটে কেটে তাকে নিয়ে গিয়ে এক নদীর ধারে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, মাথা ব্রিটিশদের ছিল আমি মানছি, হাতগুলো কাদের ছিল? কোনো দেহ মনের স্বার্থে পীড়িত, আমার বউ বাচ্চার পেটের দায়ে দুর্বল থাকা কোনো ভারতীয়রই তো ছিল।
যারা বসুধৈব কুটুম্বকম বা সত্যমেব জয়তে বোঝেইনি, এমন ভারতীয়রাই তো ভারতের সর্বনাশ করেছিল। তো বলো, অধ্যাত্ম আর সভ্যতা দেশহিত আলাদা কিভাবে? একাগ্রতাও তাদের ছিল, একনিষ্ঠা ছিল না। যদি বলে আগে কোনটা, অবশ্যই একনিষ্ঠা। না হলে তুমি যে অনলি পশু তা নয়, বরং আত্মঘাতী সভ্যতা নাশকারী পশু। তুমি সেই শুকনো হাড় চেবানো কুকুর যে নিজের রক্ত নিজেই খায়। অর্জুন জগৎজয়ী হয়েছিল কিসের ভিত্তিতে? অহংকে জয় করেই জগৎ জয় হয়েছিল। অহং তো বলেছিল যুদ্ধ করব না, স্বার্থ বলেছিল নিজের লোক, বাবা কাকা জ্যাঠা। তোর ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট এগুলোই, আমাদের কাছে তো ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট, তাই আমার বাচ্চা আমার ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট, আমার বউ আমার ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট, আমার বাবা মা আমার ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ বাড়ি ঘর ইত্যাদি। উল্টোটাও হতে পারতো, অর্জুন এটাও বলতে পারতো যে আমি যুদ্ধ করব, আমি জিতবো, লাইক দুর্যোধন। বোথ সেম হতো, কারণ স্বার্থ থেকে করা হতো। সত্যকে দুর্বল তুমি দেখছো এই জন্য যে সত্য ধর্ম অধ্যাত্ম কি তা বোঝনি। তুমি দেখছো যারা ধার্মিক তারা হরি হরি করে ঘরের এক কোণে বসে আছে আর বলছে ওই দো রুটি এক লঙ্গোটি, আর জগতের যত রং রূপ রিসোর্স সব এক পক্ষ ভোগ করছে, তো ভাবছো আমার দুটোই চাই। চোখ খুললে ভোগ, বন্ধ করলে যোগ। অধ্যাত্ম বলবে দুটোই ভোগ। এই জন্যই তো আধ্যাত্মের দিকে কেউ যায় না। পিওর আধ্যাত্মিকতা থেকে মানুষ এত দূরে কেন? কারণ আধ্যাত্মিকতা তোমার প্রাকৃতিক ব্যক্তিগত জীবনকে একদম সমূলে বিনাশ করে দেয়, আর তা বড় ভয়ঙ্কর হয়। তুমি যখন বলছো আমি ভোগও চাই যোগও চাই, তুমি বেসিক্যালি কি বলছো? আই নিড, আমি তো মূল অধর্ম। আমি যতক্ষণ আছে ততক্ষণ কিসের সত্য? তুমি যাকে আই নিড আর ইনার পিস বলছো তাও অপূর্ণ, মিথ্যা নয় কিন্তু অর্ধসত্য। আর যাকে ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্ট বলছো তাও অপূর্ণ, অর্থাৎ অর্ধসত্য। কারণ দুটোরই সেন্টার আই, ক্ষুদ্রতা, জীবত্ব। খুঁজছো নিজের সুখ। বুদ্ধদেব যখন সাফারিং বলছেন, দুঃখম দুঃখম বলছেন, নিজের অর্থে বলছেন। যতক্ষণ দেয়ার ইজ অ্যান আই, যে নিজের জন্য নিড আছে যার, সে বলছে তা না অহং জয় হয় না জগৎ জয় হয়। হ্যাঁ, অ্যাচিভমেন্ট হতে পারে, চোখ বুঝলে তুমি ধ্যানের সুখ পাবে, তোমার ফেক স্পিরিচুয়ালিটি আজকাল যা চলছে বাজারে, আর চোখ খুলে তুমি জগতে টাকা টাকা করে ঘুরতে পারো। কিন্তু তা যতক্ষণ নিজের জন্য হবে, তা সার্বিক মঙ্গল, সার্বিক হিতকারী হবে না। তা ধর্ম নয়, তা আধ্যাত্মিকতা নয়। আর ভারতের ভিত্তিই হলো অধ্যাত্ম, যা অন্য কোনো দেশে নেই। সব দেশ একত্রিত হয়েছে, বা বাকি যত দেশ আছে তার ভিত্তি হলো না কোনো প্রাকৃতিক স্বার্থ, নয় ভাষার ভিত্তিতে তারা এক হয়েছে, নয় সুবিধার ভিত্তিতে এক হয়েছে। ভারত একমাত্র দেশ যে অহম ব্রহ্মাস্মি বলে একত্রিত হয়েছে, যার ভিত্তি হলো উপনিষদ বেদান্ত। তো জাগতিক বা আন্তরিক উন্নতি করার একমাত্র উপায়, অ্যাটলিস্ট ভারতবর্ষে, আর অন্য কোথাও আমি বলছি না কথা, আমির বিলোপ। তুমি নর্মালভাবে দেখো, যে কোনো তোমার জীবনের পদক্ষেপ, জীবনের মানবতার উন্নতিতে কাজে লেগেছে এমন যে কোনো জিনিস, তার মূলে আমির বিস্মরণ আছে, অধ্যাত্ম আছে। পড়তে গেলে তোমাকে ঘুম ছাড়তে হয়েছে, যে দৌড়ায় তাকে পায়ের সুখ ছাড়তে হয়েছে, যে ডাক্তার পুলিশ হয়েছে কোনো না কোনো স্তরে তাকে ব্যক্তিগত স্বার্থ ছাড়তে হয়েছে। হতে পারে তার পিছনে প্যাসিভলি স্বার্থ আছে, কিন্তু কোনো না কোনো স্তরে। যে বাল্ব বানিয়েছে, যে ফ্যান বানিয়েছে, যে ফ্রিজ বানিয়েছে, যে এসি বানিয়েছে, যে ফোন বানিয়েছে, যে রকেট বানিয়েছে, এটা কোথাও না কোথাও নিজেকে ভুলেছিল। তাই তুমি আর আমি এত সহজেই সুবিধাগুলো পাচ্ছি, এটা বোঝবার চেষ্টা করতে হবে। দে আর ইন্টারকানেক্টেড। যে কোনো সার্বিক বা আন্তরিক অ্যাচিভমেন্ট যাকে বলা যায়, তার মূল ভিত্তি ত্যাগের উপর দাঁড়িয়ে। ক্ষুদ্রতা ত্যাগ, অকর্মণ্যতা ত্যাগ, অপদার্থতা ত্যাগ, দুর্বলতা ভীরুতা ত্যাগ না হলে কোনো যথার্থ উন্নতি সম্ভব নয়। আর তার মূল উৎস হলো, তার লাইফ ফোর্স হলো অধ্যাত্ম। যদি বলো টাকা আগে না শ্বাস আগে, অবশ্যই উত্তর হবে শ্বাস আগে। তবে তো টাকার আশ। অধ্যাত্ম ভারতের শ্বাস। ভারত একটা জিওগ্রাফিক্যাল এরিয়া মাত্র নয়। বুঝবার চেষ্টা করো এটা। যদি তুমি যথার্থের গভীরে যাও, তুমি বুঝতে পারবে
ভারতের পরিভাষাই হলো অধ্যাত্ম। অধ্যাত্ম আর ভারত এক কথা। তুমি জাগতিক সামরিক যাই উন্নতি করো, তার ভিত্তিতে যদি অধ্যাত্ম না থাকে, ভারতের লাশ বেঁচে থাকবে, ভারত বেঁচে থাকবে না। গায়ে জামা খুব দামি চেপে যাবে, কিন্তু ভিতরে প্রাণ থাকবে না সেই দেহের। এটা কি স্বামীজি বলেছিলেন যে ভারতে তুমি যাই করো ধর্মকে বাদ দিয়ে, তা শেষ পর্যন্ত ফ্রুটফুল হবে না। তুমি ঘরের ভিত ছাড়া যাই করো, সেই ঘর যত সুন্দর যত বড়ই হোক, তার টেকার আশা বেশি দিন নয়। তো দুটোকে আলাদা করে ভেবো না, ওভারঅল ভাবতে শুরু করো এবং বুঝতে শুরু করো তোমার মূল উৎস, সোর্স, ভিত কী। যত গভীরে যাবে তত ক্লিয়ার হবে।